সব বন্ধুরা, আজকে আপনাদেরকে শেয়ার করব যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি তাদের জন্য দুর্দান্ত কিন্তু খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই টেনশানে আছেন যে আমাদের তো ফর্মটা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে আমরা কি আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না? না বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। কারণ পঞ্চায়েত এবং বিডিও দুই জায়গাতেই ওপর থেকে কড়া নির্দেশিকা জারি হয়েছে। ইমিডিয়েট প্রত্যেককে বলা হয়েছে, মানে প্রত্যেকটা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইমিডিয়েট টোটাল যা ফর্ম জমা আছে টোটালটা কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ টোটালটা কিন্তু ভেরিফিকেশন করে সফটওয়্যারে পোর্টালে আপলোড করতে হবে। এবং কারো যদি রিজেক্ট হয়ে থাকে, সেটা কী কারণে রিজেক্ট সেটা কিন্তু পোর্টালে আপডেট লিখে দিতে হবে। তো যাদের যাদের রিভার্টেড অনেক দিন আগেই হয়ে গিয়েছিল, তারা অনেকেই ফর্ম নিয়ে সেগুলোকে কারেকশন করে আবার পুনরায় জমা দিয়েছে। আমি এবিপি আনন্দে একটা নিউজ দেখলাম। আচ্ছা, একটা কথা বলি, 10 তারিখ 10ই জুলাই দেওয়ার কথা ছিল, সেটা আমি আবার দেখছি যে নিউজ চ্যানেলে বিভিন্ন, যেখানে 15ই জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা দেবার একটা কিন্তু ডেট নির্ধারণ করা হয়েছে। অনেকেই বলা হচ্ছে যে 15ই জুলাই আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের এই 3,000 টাকা যারা পাননি তারা কিন্তু পেয়ে যাবেন। 15ই জুলাই কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে। আমি এবিপি আনন্দে একটা নিউজ দেখলাম, যেটা আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখুন। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হলেই কি অন্নপূর্ণা যোজনায় মাসে 3,000 টাকা পাওয়া নিশ্চিত? উত্তর, সব ক্ষেত্রে নয়। নতুন প্রকল্পের এলিজিবিলিটি বা যোগ্যতার শর্ত অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডারের বর্তমান সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরের ব্যবস্থা থাকলেও কয়েকটি ক্ষেত্রে নাম বাদ পড়তে পারে। লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগীরা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। অনেকে মনে করেছেন শুধু কেন্দ্র বা রাজ্য সরকারের সরকারি চাকরি করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না, কিন্তু আরও কিছু শর্ত রয়েছে। সেইগুলো যদি আপনাদের মধ্যে না থাকে, মানে থাকে, তাহলে আপনারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি লাস্ট বার একবার বলে দিচ্ছি কী কী পয়েন্ট থাকলে আপনারা পাবেন না, শিওর হয়ে যান। দেখুন, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সংস্থা, স্ট্যাটিউটরি বডি বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি থাকলে আবেদনকারী অযোগ্য হলে ঘোষিত হবেন, অর্থাৎ পাবেন না। অযথায় অনেকে ভাবছেন যে কারো হাজব্যান্ড চাকরি করে, ঠিক আছে, কারো ভাই চাকরি করে, কারো বাবা চাকরি করে, তিনি কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? তিনি পাবেন। অযথায় বিভ্রান্ত হবেন না, সঠিক তথ্যগুলো আপনারা জানুন, তাহলে বুঝতে পারবেন। পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা, স্ট্যাটিউটরি বডি বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে যদি স্থায়ী চাকরি করে, কে করে? যেই ব্যক্তি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন সেই ব্যক্তি যদি চাকরি করে, তবে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তার ফ্যামিলির কেউ করলে তিনি কিন্তু পাবেন। বোঝা গেছে? এরপর দেখুন, কারা, আচ্ছা, একইভাবে নিয়মিত সরকারি বেতন বা পেনশন পেলেও প্রকল্পের সুবিধা মিলবে না। দেখুন, এখানে একটা জিনিস বলা হয়েছে, পেনশন যদি কেউ পেয়ে থাকে বা সরকারি বেতন পেয়ে থাকে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। প্রকাশিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতেও এই চাকরি বা আয়ের শর্তগুলি কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার কারা তাহলে পাবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার বলে দিচ্ছি। আপনারা যদি এর মধ্যে, এই যে কয়েকটা পয়েন্ট বলবো, এর মধ্যে যদি আপনারা ঠিকঠাক থাকেন, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেননি। সাময়িক হয়তো যে কোনো সমস্যায় আপনারা এখনও পর্যন্ত পাননি, কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ প্রত্যেকটা ব্লক অফিস, আমি দেখলাম ব্লক অফিস, পঞ্চায়েত অফিস ধরে ধরে এনকোয়ারি করছে, ধরে ধরে প্রত্যেকটা ফর্ম পঞ্চায়েত থেকে ফোন করা হচ্ছে, যাদের ফর্মে প্রবলেম আছে তাদেরকে ফোন করা হচ্ছে যে আপনাদের এই সমস্যা আছে, আপনারা পুনরায় জমা দিন। কারো মোবাইল নাম্বার ঠিক নেই, কারো নাম ঠিক নেই, কারো নামের সঙ্গে, মানে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে নামের ম্যাচ করছে না, কারো ডিবিটি লিঙ্ক নেই। যে যে সমস্যাগুলো ধরা পড়ছে পঞ্চায়েত অফিস থেকে, ব্লক অফিস থেকে কিন্তু ফোন করা হচ্ছে। তো আপনার যদি এরকম ফোন না এসে থাকে বা কোনো সমস্যা আপনি হয়তো করেছেন, আপনি জানেন যে আমার হয়তো ভুল হয়েছে, এটা যদি না এসে থাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আর আমি বলে দিচ্ছি পয়েন্টটা, এই পয়েন্টগুলোর মধ্যে আপনারা যদি থাকেন, মানে এর মধ্যেই, শর্তের মধ্যে, তাহলে আপনারা শিওর নিশ্চিন্তে থাকুন যে এই মাসে পাননি, জুন মাসে পাননি, জুলাই মাসে পাননি, কিন্তু পরবর্তীকালে আপনি অবশ্যই পাবেন। আর একটা ডেট আমি বলছি, 15ই জুলাই। একবার আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন, যদি আপনাদের সাকসেস থাকে অবশ্যই আপনারা ঢুকবেন। যদি আপনাদের ইন আন্ডার প্রসেস থাকে তাহলে ওয়েট করতে হবে, ইন আন্ডার এনকোয়ারি থাকে তাহলে ওয়েট করতে হবে। যদি রিজেক্টেড দেখায় তাহলে আপনাদেরকে পুনরায় আবেদন করতে হবে। রিজেক্টেড দেখিয়ে দিলে আপনি শিওর হয়ে যাবে আপনারা, তাহলে আপনারা কিন্তু আর পাবেন না। চলুন কী বলা হচ্ছে আমি পড়ে নিচ্ছি। আবেদনকারীকে মহিলা হতে হবে, তার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি তিনি আয়দাতা হতে পারবেন না, মানে ট্যাক্সদাতা হতে পারবেন না। কিন্তু এখানে শেষ নয়, আবেদনকারী চাকরি এবং নিয়মিত বেতন বা পেনশনের উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো চাকরি করলে অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়তে পারে। যোগ্যতার শর্ত অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রগুলি অবশ্যই মানতে হবে।
কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি যদি করেন তাহলে পাবেন না, পশ্চিমবঙ্গ সরকারের যদি কেউ চাকরি করেন তাহলে পাবেন না, কোনো স্ট্যাটিউটরি বডি বা বিধিবদ্ধ সংস্থায় চাকরি করলে পাবেন না, রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি করলে পাবেন না, পঞ্চায়েত সংস্থায় চাকরি করলে পাবেন না, পুরসভা বা পুর নিগমে চাকরি করলে পাবেন না, অন্য কোনো লোকাল বডি বা স্থানীয় প্রশাসনিক সংস্থায় চাকরি করলে পাবেন না, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি করলেও পাবেন না, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী নন টিচিং যদি করেন তাহলেও পাবেন না, উপরিক্ত ক্ষেত্রগুলো থেকে নিয়মিত পেনশন পাওয়া, অর্থাৎ শুধু সরকারি কর্মী শব্দটি দেখলেই পুরো আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন বাদ পড়তে পারে নাম, সেটা আপনারা এতক্ষণেই জানলেন। আরও একটা পয়েন্ট আপনাদের বলছি, নিয়ম অনুযায়ী এসআইআর 2026 প্রক্রিয়ায় মৃত, স্থানান্তরিত, বাদ পড়া বা অনুপস্থিতির ভোটার হিসেবে চিহ্নিত, আবার বলছি, এসআইআর 2026 প্রক্রিয়ায় মৃত, স্থানান্তরিত, বাদ পড়া, অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত কিছু সুবিধাভোগীর নাম মাইগ্রেশনের সময় বাদ যেতে পারবে। ড্রাফট লিস্ট প্রকাশের পর ডিলিটেশন অ্যাডজাডিকেশন এর পরে নাম বাদ যাওয়া এবং ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশনের সময় এএসডিডি হিসাবে চিহ্নিত হওয়ার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। এসআইআর ট্রাইব্যুনালে আবেদন থাকলে কি হবে? সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে আপিল করে থাকলে বা সিটিজেনশিপ অ্যাক্ট এর অধীন আবেদন করে থাকলে তার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আর্থিক সহায়তা চালু থাকার কথা। একইভাবে মৃত এবং অন্যত্র স্থায়ীভাবে চলে যাওয়া সুবিধাভোগীদের নাম ভবিষ্যতেও নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো সমস্ত উপভোক্তাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এটা কনফার্ম হয়ে নিন। আর একটা কথা সর্বশেষ বলবো, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 1,500 টাকা, তাদের মধ্যে অনেকেই এখন অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে পাচ্ছেন। ঠিক যতটা তারা খুশি হয়েছেন, যারা পায়নি তারা ততটাই দুঃখ পেয়েছেন, কারণ এটা সরকারি টাকা, প্রকল্পের টাকা, সবাই আশা করে যে আমরা পাই। এমনও হয়েছে কিছু কিছু সুবিধাভোগী মানুষের জন্য, যেমন আমি বলে দিচ্ছি, দেখুন, সরকার চেঞ্জ হয়েছে, প্রকল্প চেঞ্জ হয়েছে, টাকার পরিমাণ চেঞ্জ হয়েছে, কিন্তু সরকারি দপ্তরে যে সমস্ত কর্মী স্টাফ তারা চেঞ্জ হয়নি। কিছু তো সুবিধাভোগী মানুষ রয়েছে যারা নিজেদেরগুলো বা পরিচিতগুলো বা পার্টিগতভাবে কিছু ফর্মকে আলাদা করে সেইগুলোকে দিয়েছে, যার জন্য অনেক অভিযোগ, অনেক গণ্ডগোল, অনেক সমস্যা দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে কিছু কিছু টিএমসির বাড়ির মহিলারা পেয়ে গেছেন, অথচ কিছু বিজেপি করে সেরকম মহিলারা কিন্তু পাননি। এরকম অনেক সমস্যা উঠে আসছে। তো আশা করা যাচ্ছে যেই নির্দেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিয়েছেন যে টোটাল 10 তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে এবং 15ই জুলাই কিন্তু পেমেন্ট ক্লিয়ার করতে হবে, যারা পাবার সঠিক উপযুক্ত, এবং বিডিও অফিস বলুন, পঞ্চায়েত অফিস বলুন, প্রত্যেকটা অফিসারকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তারা দিন রাত জেগে কিন্তু এখন আপনাদের সেই গচ্ছিত ফর্মগুলিকে আপডেট করছে। তাই অপেক্ষা করুন, 15ই জুলাই আপনাদের কিন্তু পেমেন্ট, যদি আপনাদের সব ঠিকঠাক থাকে, পেমেন্ট চলে আসবে। আর একটু স্ট্যাটাস চেক করুন, যদি রিজেকশন দেখায় তাহলে জানবেন আসবে না, আপনাদেরকে পুনরায় আবেদন করতে হবে। আজকের আপডেট এখানে শেষ করলাম, দেখা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন